চতুর্থ দিন বাংলাদেশের এই ভারতের শিলংয়ে এবং এই চতুর্থ দিনে এসে অবশেষে বাংলাদেশ সুযোগ পেয়েছে মূল মাঠের চেহারাটা দেখার। এই স্টেডিয়ামেই পরদিন সন্ধ্যা 7:30টায় মহারণ ভারত বনাম বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রথম ম্যাচ বাংলাদেশের সরাসরি টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপে। এই ম্যাচের উন্মাদনা শুরু হয়ে গেছে। বাংলাদেশের প্রপার একটা ট্রেনিং বোধহয় আমরা এখন অবশেষে দেখতে পাচ্ছি। সাউথ এশিয়ান ক্লাসিকোর জন্য বাংলাদেশের সবচেয়ে যেটা দরকার ছিল একটা ফুল ফেজ মাঠে একটা ফুল ফেজ ট্রেনিং, সেটা হচ্ছে কি ম্যাচ ডে -1 এসে বাংলাদেশ অবশেষে আসলে করতে পেরেছে। এবং দেখুন, ভারত এই মাঠে এক সপ্তাহ হয়নি একটা ম্যাচ খেলেছে। বাংলাদেশের জন্য এই মাঠের ঘাস একেবারেই কিন্তু নতুন, সবকিছুই নতুন, কিন্তু যেটা জরুরি ছিল যে এই ঘাসের মাঠে বাংলাদেশের প্র্যাকটিস করতে পারাটা। বাংলাদেশের সমস্যার কতগুলো জায়গা আসলে আছে। ম্যাচের আগের দিন একেবারে ফ্ল্যাট প্রিভিউতে সমস্যার সংকট নিয়ে কথা না বললে সেটা অন্যায় হয়ে যায়। সমস্যা কি? বাংলাদেশ একটাও প্রস্তুতি ম্যাচ খেলতে পারে নাই, যেটা ইন্ডিয়া খেলেছে। বলাই যেটা হচ্ছে যে মালদ্বীপের সঙ্গে এই মাঠেই 20 তারিখে ভারত খেলে এসছে, আর বাংলাদেশ সৌদি আরবে লম্বা একটা ট্রেনিং ক্যাম্প চালিয়েছে। এখন দেখার বিষয় যে কোন পড়াশোনায় কাজ হবে। অনেক সময় এরকম দেখা যায় না যে পড়াশোনা আপনি খুব করেছেন কিন্তু টেস্ট পরীক্ষা দেন নাই। এরকম টেস্ট পরীক্ষা না দিয়ে আবার বহু ছাত্রের মূল পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করারও নিদর্শন আছে। আবার অন্যরকম ঘটনাও আছে, উল্টোটাও অনেক সময় ঘটে। তাহলে এইখানে আসলে কে জিতে যাবে সেই লড়াইয়ের প্রশ্নের জবাবও তো একটা আছে বোধহয়। দেখেন, ইন্ডিয়া বাংলাদেশের মতো এত লম্বা সময় আসলে ট্রেনিং করে নাই। ট্রেনিং এর দিক থেকে বাংলাদেশে গিয়ে, ম্যাচ প্র্যাকটিসের দিক থেকে ইন্ডিয়া এগিয়ে। আবার একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, ইন্ডিয়া সেই লাস্ট ম্যাচটা কতটুকু ইম্পর্টেন্ট ছিল। তারা 12 ম্যাচ পরে এসে এই মাঠেই তারা জয়ের ধারায় ফিরেছিল। হ্যাঁ, সুনীল ছেত্রী যে ম্যাচে ফিরেছেন সেই ম্যাচে ইন্ডিয়া 3-0 গোলে জিতেছে। ইন্ডিয়া কিন্তু একটা ওই জিততে না পারার যে একটা টেন্ডেন্সি ছিল, সেই টেন্ডেন্সিটা কিন্তু তারা সরিয়ে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশেরও যদি খেয়াল করেন, হ্যাঁ, লাস্ট নভেম্বরে মালদ্বীপের এগেইনস্টে বাংলাদেশ লাস্ট ফ্রেন্ডলি ম্যাচটা আসলে খেলেছিল। সেই ম্যাচে তো একটা মিশ্র অভিজ্ঞতা আসলে হয়েছিল। এই সবকিছুই কিন্তু কোনো না কোনো ভাবে আসলে কাজ করবে, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। অবশ্যই ইন্টারন্যাশনাল ম্যাচের একটা বাড়তি চাপ থাকে, এবং এই ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশের হয়ে ডেবিউ কি হবে আল আমিনের? অবশ্যই হামজা চৌধুরীর ডেবিউ হবে, এখন পর্যন্ত যা খবর। এই নিয়ে চিন্তা করবেন না, ওটা বেশ অবধারিত একটা উত্তর। কিন্তু বাংলাদেশের প্রবাবলি 11 আসলে কি হতে পারে? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ টিম ট্রেনিং করছে। আমরা এখানে মাত্র 15 মিনিটই থাকতে পাবো, তার প্রথম 5-10 মিনিট আমরা ফুটেজ নিয়েই পার করে দিয়েছি। মিডফিল্ডে আমি আমার ধারণাটা বলি। আমার ধারণা মোহাম্মদ হৃদয় স্টার্ট করবেন। তিনি যে পজিশনে ছিলেন সেটা নিয়ে নড়চড় হওয়ার কথা নয়। বাংলাদেশে আমার দৃষ্টিতে অন্যতম ধারাবাহিক ফুটবলার মোহাম্মদ হৃদয়, তার সঙ্গে জোটটা হামজা চৌধুরী রাইট মিডফিল্ডার অপশনে আমার মনে হয় তার জন্য সিলেক্ট করে রেখেছেন হাভিয়ার কাবরেরা। আমরা ভুল হতে পারি, কিন্তু এটা আমার ধারণা, যতটুকু যা দেখে যা মনে হয়েছে। এবার আসেন, আমরা কি 4-3-3 এর কথা বলছি, আমরা কি 4-4-2 এর কথা বলছি, আমরা কি 4-2-3-1 এর কথা বলছি, আমরা আসলে কোন ফরমেশনের কথা বলছি? এই জায়গায় আমার মনে হয় আলটিমেটলি 4-2-3-1 এ বাংলাদেশ যেতে পারে। নাইদার হচ্ছে কি আপনার 4-4-2 ডায়মন্ড, যে শেপটা বাংলাদেশ হচ্ছে কি এতদিন খেলে অভ্যস্ত হচ্ছে হাভিয়ার কাবরেরা, সেই শেপটায় যেতে পারে। আপনি খেয়াল করবেন যে হৃদয় এবং হামজা চৌধুরী এই দুজনকে যদি আপনি মিডফিল্ডে শিওর শট যদি আপনি ধরে রাখেন, বাকি পজিশনগুলোর জন্য আমার মনে হয় জামাল ভুঁইয়া, তার যে একটা লার্জ এক্সপেরিয়েন্স রয়েছে, বিগ ম্যাচ এক্সপেরিয়েন্স রয়েছে, ইন্ডিয়ার মাটিতে খেলার এক্সপেরিয়েন্স অন্য সবার থেকে কিন্তু জামালের বেশি, কারণ আই লিগ তিনি আসলে ইন্ডিয়ায় খেলেছেন। এই সবকিছুর জন্য আমার মনে হয় জামাল থার্ড কন্টেন্ডার হচ্ছে মিডফিল্ডে। আমি জামালকে ছাড়া এখনো বাংলাদেশ টিম কল্পনা করতে ধরেন জামাল 60 মিনিটস খেলুক, 65 মিনিটস খেলুক, এটা মনে রাখতে হবে যে জামাল ভুঁইয়া এই সিজনে কোনো ম্যাচ খেলেন নাই, কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলেন নাই। তো তারপরে তাকে স্টার্ট করানোর বিকল্প তবুও আসলে আমার দৃষ্টিতে নাই। এই ধরনের বিগ ম্যাচ টেম্পারমেন্ট এইগুলো নিতে পারারও একটা ব্যাপার অনেক সময় থাকে। এবার যদি ফরওয়ার্ড পজিশনে আসি, রাকিব সাথে আল আমিনকে ডেবিউ করে দেওয়ার ঘটনা, সেটা যদি না হয় তাহলে কি মোরসালিনকে স্টার্ট করেন? যদি আল আমিন স্টার্ট না করেন, বাংলাদেশ কি ট্র্যাডিশনাল নাম্বার 9 ছাড়া খেলতে নামতে চায়? আমার মনে হয় আলামিনকে যদি স্টার্ট না করানো হয়, তখন হচ্ছে কি আপনার ওই জামালকে টপে রেখে, ওই নাম্বার 10 এর ভূমিকাটায় রেখে, এক পাশে হচ্ছে আপনার রাকিব, অন্য পাশে হয়তো বা ফাহিম, যদি আলামিনকে নিয়ে স্টার্ট না করানো হয়। আমাদের ধারণা বলে আলামিন শুড স্টার্ট ফ্রম, একদম শুরু থেকে তার থাকার কথা। এবং আমার মনে হয় আপনার স্কোয়াডে এরকম একজন ফুটবলার থাকা উচিত যে হচ্ছে কি আপনার ভয়ডরহীন ফুটবলটা খেলবে, অল টাইম চেস করবে, সেটা যার সাথেই হোক, চেজিং প্রেসিং এর দিক থেকে কোনো হচ্ছে ভয়। এখন এই ভয়ডরহীন ব্যাপারটা আপনি শিখবেন কোথা থেকে? নিশ্চয়ই হামজা চৌধুরীর কাছ থেকে। হামজা চৌধুরীর যে বক্স টু বক্স মিডফিল্ড নিয়ে কথা হচ্ছিল, মিডফিল্ডারের রোল নিয়ে কথা হচ্ছিল, সেই জায়গায় আমরা যদি একটু মেলানোর চেষ্টা করি যে বাংলাদেশের সেট পিস একটা দুর্বলতা আছে। ইন্ডিয়ার জন্য সেট পিস হচ্ছে গিয়ে ওটা তারা গোল করেই ফেলে। আগের দিনও মালদ্বীপের সঙ্গে সেই একই ঘটনা ঘটেছে। সেট পিসে হামজা চৌধুরী একটা ইনভলভমেন্ট দেখতে চাইবে বাংলাদেশ দল, এবং যেটা আসলে বাংলাদেশের দরকার সেটা হচ্ছে বাংলাদেশের ডিফেন্স লাইনের সামনে একটা প্রোটেকশন। সেই প্রোটেকশনে হৃদয় তো আছেন, কিন্তু আরো বড় প্রোটেকশন হিসেবে, শিল্ড হিসেবে আমরা বোধহয় হামজাকে ওইখানে দেখতে পারি। হামজা
বিল্ড আপে সাহায্য করতে পারে আপনাকে। এবং আমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হয়, এই জায়গায় আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করবো ম্যাচে, যে হামজা যদি 30 ইয়ার্স 40 ইয়ার্স দূর থেকে একটা বল পেয়ে যান অ্যাটাকিং থার্ডে গিয়ে, ওইখানে বাংলাদেশের হামজা চৌধুরী আসলে শট করেন কিনা, কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করেন কিনা ইন্ডিয়াকে। আমার মনে হয় ফার্স্ট 10 মিনিট এই ম্যাচের খুবই গুরুত্বপূর্ণ। যে দলটা প্রেশারটা নিজের দিকে নিজেদের দিকে নিয়ে ফেলবে, সেই দলের এই ম্যাচ থেকে উদ্ধার হওয়া খুব কঠিন হয়ে যাবে। এটা আমরা সল্টটেকের ম্যাচে দেখেছি। আমার মনে হয় কাছাকাছি একটা উন্মাদনা বা একটা আমেজ আমরা এই ম্যাচের দেখতে পাবো। ওই যে ফার্স্ট 10 মিনিটস এর কথা বলেন, এটা কেন ইম্পর্টেন্ট হচ্ছে এই দুই দেশের যে ফুটবলের একটা মানে এক্সাইটমেন্ট থাকে, মানে এইটাকে আপনি এটার মাদ্রিদ ডার্বির সাথে তুলনা করতে পারেন, এটা ব্রাজিল আর্জেন্টিনার সাথে তুলনা করতে পারেন। হয়তো এটার সংখ্যাটা কম, এটা নিয়ে হয়তো শুধুমাত্র এই 100 কোটি আর 20 কোটির ভেতরে থাকে। 100 কোটি প্রপারলিও না, 20 কোটিও হয়তো পুরোপুরি না, কিন্তু তারপরে এটা একটা প্রপার ডার্বি। মানে যারা হচ্ছে আপনার ফুটবল ফলো করে তাদের কাছে অন্তত এই সাউথ এশিয়ার মধ্যে এর থেকে বড় কোনো ম্যাচ আলটিমেটলি এখন আর হতে পারে না। বাংলাদেশের শক্তি দুর্বলতা নিয়ে আমরা কথা বলছিলাম। ইন্ডিয়ারও যদি আমরা একেবারে ছোট করেও যদি আমরা আসলে দেখি, ইন্ডিয়া আসলে কি করে, ইন্ডিয়া হচ্ছে আপনার ডিফেন্স থেকে খুব কুইকলি তারা হচ্ছে ভার্টিক্যালি বল ছেড়ে তারা হচ্ছে আপনার অ্যাটাকে ওঠে। সেখানে তাদের মূল ভূমিকাটাই থাকে, তারা কিন্তু আসলে প্রেফারটাই করে উইং থেকে তারা হচ্ছে ক্রস গুলো আসলে জেনারেট করার। বক্সের মধ্যে আপনার যদি একজন সুনীল ছেত্রী থাকে তখন আপনার জিনিসগুলো তো অনেক সহজ হয়ে যায়। এবং মাঝে মাঝে ইন্ডিয়া আপনার যখন বিল্ড আপটা তারা করে নিচ থেকে, তখন হচ্ছে গিয়ে আপনার শুভাশিস মানে লেফট ব্যাক হিসেবে যিনি থাকেন, সেটা শুভাশিস খেলুক বা অন্য কেউ খেলুক, তিনি আসলে ওই নিচের জায়গাটাতেই থাকেন। এবং রাইট ব্যাক হিসেবে যিনি থাকেন তিনি আপনার হচ্ছে ওভারলোড করে যে মিডফিল্ডে এবং সামটাইমস ওভারল্যাপও যে মানে যে ব্যাপারগুলো আসলে আজকালকার ফুটবলে খুব আধুনিক হয়েছে, যে ফুল ব্যাকরা মিডফিল্ডে চলে যান, মিডফিল্ডে নিউমেরিক্যাল সুপিরিয়রিটি বাড়িয়ে দেন দলের জন্য। এই কাজটা ইন্ডিয়া মনে হয় অবধারিতভাবে করবে, যেহেতু হামজা চৌধুরী মিডফিল্ডের কন্ট্রোলে বাংলাদেশে থাকার চেষ্টা করবেন। কিন্তু হামজাকে আটকানোর জন্য একজন আছেন ইন্ডিয়াতে, সেটা হচ্ছে কি আপুয়া। হ্যাঁ, একেবারে প্রপার একজন নাম্বার 6। আপনি যদি একজন ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 6 কে দেখতে চান, সেটা হচ্ছে এই আপুয়াকে আসলে দেখা যায় সাউথ এশিয়ান কনটেক্সটে। সাউথ এশিয়ার কনটেক্সটে ইনফ্যাক্ট তিনি যখন আসলে আইএসএল এ খেলছেন, তার ক্লাব মোহনবাগানের স্টুয়ার্ট স্কটিশ ফুটবলার, তিনি আসলে বলছেন ও ইন্ডিয়ার লেভেলে না, ওকে হচ্ছে কি বাইরের লিগে খেলার যোগ্যতা আসলে তার রয়েছে। ভালো কাজ করছেন মোহনবাগানের ব্যাপারটা টেনে এনে। আইএসএল এর প্রায় প্রতিটা দলেই আপনি ফরেইনার মিডফিল্ডার দেখবেন যারা ওই গেমটা টেম্পোটা কন্ট্রোল করে, কিন্তু মোহনবাগানের সেটা দরকার হয় না, কারণ তাদের দলে আপুইয়া আছে। পুরো গেমের কন্ট্রোলটা হচ্ছে গিয়ে আপুইয়ার কাছেই আলটিমেটলি থাকবে। সুতরাং আমার মনে হয় ছেত্রীর সাথে আপুইয়াও আর একজন আসলে কন্ট্রোলটা বাংলাদেশ দিতে চাইবে না মোটেই ওদিকটায়। তবে ইন্ডিয়ার ফরমেশন যেটা নতুন কোচ বলা ঠিক হচ্ছে না, 7 মাস ধরে যিনি দলটায় কোচিং করেন, তবে প্রথম একটা ম্যাচে মানলো মার্কেজ, তার অধীনে আসলে তাদের এই কম্পিটিটিভ ম্যাচটা জেতাটা প্রয়োজন। কারণ ইন্ডিয়া আসলে টার্গেট করেছে এশিয়ান কাপের মূল পর্বে খেলা। গেল কয়েকটা আসর ধরে তারা এশিয়ান কাপে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে খেলছে এবং 4-2-3-1 ফরমেশন তার গো টু ফরমেশন। মিরর ফরমেশনের কথা বলা হচ্ছে, বাংলাদেশের 4-2-3-1, তাদের 4-2-3-1। দেখা যায় সেখানে কি হয়, গোলকিপিং কোচের বিশাল কাইত থাকার কথা, আর ওইখানে সুনীল ছেত্রীকে নিয়ে আপনি যত কথাই বলেন না কেন কম হয়ে যাবে, তাই তো? সুনীল ছেত্রীকে নিয়ে মনে হয় আলাদা করেই আসলে কথা বলার অনেক কিছু আসলে আছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই ম্যাচের সমীকরণগুলো আমরা একটু টাচ করে গেলাম। নিশ্চয়ই আপনার মনে নানা প্রশ্ন জমা আছে, নিশ্চয়ই আপনার নিজেরও একটা বিশ্লেষণ আছে, আপনি নিশ্চয়ই এগুলো আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। এবং আমাদের প্রেডিকশন আসলে যেটা বলছে, আমার প্রেডিকশন বাংলাদেশ জিতবে 2-1। বাংলাদেশ আমরা প্রেডিকশন দিলে উল্টো হয় বলে একটা ধারণা আছে, আমি বাংলাদেশকে হারিয়ে দিলাম তো বাংলাদেশ জিতে যায়। লেটস সি আসলে কি হয়। এবং এই ম্যাচটা দেখতে আপনারা কিন্তু চোখ রাখুন টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপে সন্ধ্যা 7:30টায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.